প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি জুলজির দ্বিতীয় অংশটুকু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। জুলজির যে প্রথম ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি প্রথম চ্যাপ্টার অর্ধেক নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি অর্ধেক। এই বাকি অর্ধেকের মধ্যে তোমরা পাবে যে প্রাণীবিজ্ঞানের যে 9টি পর্ব আছে, সেই 9টি পর্বের খুব ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার, প্রাণীদের ক্যারেক্টার এবং তাদের উদাহরণ, সেটা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে। তো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা প্রথম ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখতে পারো। তো চলে যাই আমরা আমাদের আলোচনাতে। প্রথমে আছে প্রাণীজগতের প্রধান যে পর্বসমূহ। প্রাণীজগতের পর্বসমূহকে 9টি ভাগে ভাগ করা হয়েছে। 9টি পর্ব আছে, যেমন পরিফেরা, তোমরা জানো যে পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, তারপর আছে নেমাটোডা, মলাস্কা, এলিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এবং কর্ডাটা। তো এই পরীক্ষাতে কিন্তু এগুলোর বৈশিষ্ট্য আসে। যদি আমি বলি যে এইচএসসি ফাইনাল পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, যে উদ্দীপকে এই ধরনের প্রাণী দেওয়া থাকে, প্রাণীর ছবি দেওয়া থাকতে পারে, বা প্রাণীর 2টা বৈশিষ্ট্য দেওয়া থাকবে, হ্যাঁ, বাকিগুলো লিখতে হবে, অথবা কোনো একটা ক্লু দেওয়া থাকবে, কিওয়ার্ডস দেওয়া থাকবে, সেগুলোর মাধ্যমে তাদের বৈশিষ্ট্য লিখতে বলে, বা এবং অন্যান্য প্রশ্ন হয়ে থাকে। কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের এই বৈশিষ্ট্যগুলো জানা থাকতে হবে এবং উদাহরণ জানা থাকতে হবে, সায়েন্টিফিক নেমগুলো জানা থাকতে হবে। তাহলেই আমরা এই চ্যাপ্টার থেকে মানে ফুল মার্কস পাবো। ভর্তি পরীক্ষাতে যতই প্রশ্ন হোক, এই অধ্যায় থেকে আমরা ফুল মার্কস পাবো। খুব ইম্পর্টেন্ট তাহলে কোনগুলো? আমাদের বৈশিষ্ট্য মনে রাখতে হবে এবং সাথে সাথে উদাহরণ। তাহলে প্রথমে আমরা চলে যাই পরিফেরা যে পর্বটা আছে, সেই পর্বের যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো আমার কাছে মনে হয়েছে ভর্তি পরীক্ষার জন্য। যেমন দেহ প্রাচীরে অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। তাহলে তাদের দেহ ছিদ্র আছে, এগুলোকে বলা হয় অস্ট্রিয়া। এবং দেহাভ্যন্তরে নালীতন্ত্র দেখা যায়। স্পিকিউল নামক কাটা ও স্পঞ্জিং নামক তন্তু থাকে। তাহলে আসতে পারে যে স্পিকিউল নামক কাটা, স্পঞ্জিং নামক তন্তু কোথায় থাকে, কোন পর্বে? পরিফেরা পর্বের। এটা একটা বৈশিষ্ট্য। এবং অস্ট্রিয়া নামক ছিদ্র কোন পর্বে দেখা যায়, সেটাও কি পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। তো এই পরিফেরা পর্বের বৈশিষ্ট্য উদাহরণ হলো যেমন কি স্পঞ্জিলা লোকাস্ট্রিস এবং ইউস্পঞ্জিয়া অফিসিনালিস। তোমরা যেটা মুখস্থ রাখবে, আর মুখস্থ করার জন্য এটি বেশি পড়তে হয়, লিখে লিখে পড়তে হবে, তাহলে মুখস্থ থাকবে। তারপরে চলে আসে নিডেরিয়া পর্বের। নিডেরিয়া পর্বের যে ইম্পর্টেন্ট যে তাদের ক্যারেক্টার, প্রথমে আছে নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট কোষ দেখা যায়। তাহলে নিডোসাইট কোষ দেখা যায়, এটা হলো নিডেরিয়া পর্বে। এবং দেহাভ্যন্তরে সিলেন্ডারন নামক কেন্দ্রীয় একটা গহ্বর থাকে। এটা হলো নিডেরিয়া পর্বের বৈশিষ্ট্য। উদাহরণ হলো আউরেটা, এটা ভুল আছে মনে হয়। আর আরেকটা হলো হাইড্রা। তোমরা জানো যে হাইড্রা নিডেরিয়া পর্বভুক্ত প্রাণী। তাহলে এই এখানে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে নেমাটোসিস ধারণকারী নিডোসাইট কোষ দেখা যায় এবং তাদের দেহাভ্যন্তরে সিলেন্ট্রন নামক কেন্দ্রীয় গহ্বর থাকে। তারপরে চলে আসি প্লাটিহেলমিনথেস। দেহে উপরে নিচে চোষক বা হুক থাকে। তোমরা জানো যে কৃমির ক্ষেত্রে উপরে এবং নিচে চোষক বা হুক থাকে। এরা হলো সিলুমবিহীন প্রাণী। এটা মনে রাখতে হবে যে প্লাটিহেলমিনথেস সিলুমবিহীন প্রাণী। এবং তাদের যে রেচনাঙ্গ আছে, এই রেচনাঙ্গটাকে বলা হয় শিখাকোষ। এই যে শিখাকোষ কথাটা, অর্থাৎ রেচনাঙ্গটা, এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আসছিল যে প্লাটিহেলমিনথেস পর্বের রেচনাঙ্গের নাম কি? এটার নাম হলো শিখাকোষ। আর প্লাটিহেলমিনথেস পর্বের উদাহরণ হলো ফিসিউলা হ্যাপাটিকা বা যকৃৎ কৃমি এবং টেনিয়াসুলিয়াম, এটা হলো ফিতা কৃমি। তারপর আসলে নেমাটোডা। দেহ নমনীয় কিউটিকল দিয়ে আবৃত। নেমাটোডা যে আবৃত থাকে সেটাকে কিউটিকল বলা হয়। অপ্রকৃত সিলুমযুক্ত এবং অখণ্ডকায়িত। তাদের যে সিলুম আছে সেটা হলো অপ্রকৃত এবং অখণ্ডকায়িত। তাদের মধ্যে যৌন দ্বিরূপতা দেখা যায়। তাহলে এগুলো হলো নেমাটোডার বৈশিষ্ট্য। উদাহরণ দিতে পারো কি স্কারিয়া লামব্রিকয়েডিস, এটাকে বলা হয় গুলকৃমি, নেমাটোডা পর্বের উদাহরণ। তারপরে চলে আসে মলাস্কা। দেহ নরম, অখণ্ডকায়িত, অর্থাৎ তাদেরকে খণ্ডন করা যায় না এবং ম্যান্টল নামক পর্দাতে আবৃত থাকে। আর এদের যে পৌষ্টিক নালী থাকে, এই পৌষ্টিক নালীটা হলো ইউ আকৃতির। আর উদাহরণ হলো মলাস্কা পর্বের উদাহরণ হলো পিলা গ্লোভুজা, বা এটাকে বলা আপেল শামুক, এবং অক্টোপাস ভালগিরিস বা অক্টোপাস। অর্থাৎ শামুক, ঝিনুক জাতীয় যেগুলো আছে সবগুলো মলাস্কা, এবং অক্টোপাস জাতীয় সবগুলো মলাস্কা পর্বে। এটা মনে রাখতে হবে। আর মলাস্কা পর্বের প্রাণীরা ম্যান্টল নামক পর্দা দিয়ে আবৃত থাকে। এটা একটা কিওয়ার্ডস এই পর্বের জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে এনিলিডা। দেহ সিলুমযুক্ত, একাধিক খণ্ডক নিয়ে গঠিত, প্রকৃত খণ্ডায়ন উপস্থিত। অর্থাৎ এলিডা পর্বে সিলুম আছে এবং তাদেরকে কি করা যায়,
খণ্ডকায়ন করা যায়। হ্যাঁ, খণ্ডকায়ন উপস্থিত, অর্থাৎ খণ্ডায়ন উপস্থিত। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ রয়েছে। আমি একটু আগে বলেছিলাম শিখাকুশ প্লাটিহেলমিনথেস পর্বের রেচনাঙ্গ, আর এই নেফ্রিডিয়াটা হলো এনেলিডা পর্বের রেচনাঙ্গ। এটাও কিন্তু এই পর্বের জন্য এটা একটা কিওয়ার্ডস, মনে রাখতে হবে এটা। তারপর রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, অর্থাৎ রক্ত যে পরিবহন হয় ওদের দেহের মধ্যে দিয়ে, এটা হলো বদ্ধ ধরনের। তো এনেলিডা পর্বের উদাহরণ হলো ম্যাটাফিরি পোস্থোমা, এটা হলো কেঁচু, এবং হিরুডিনিয়ারিয়া মেডিসিনালিস, এটাকে বলা হয় জুক। কেঁচু, জুক এগুলো হলো এনেলিডা পর্বের প্রাণী। তারপরে চলে আসে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হলো সবচেয়ে বড় একটা পর্ব প্রাণী জগতের। এদের যে বৈশিষ্ট্য, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দিয়ে আবৃত, এটাও কি একটা কিওয়ার্ডস এবং খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। দেহগহ্বর রক্তপূর্ণ হিমোসিল, তাদের যে দেহগহ্বরটা আছে এটাকে বলা হচ্ছে হিমোসিল, রক্তপূর্ণ হিমোসিল বলা হয়। আর তাদের একজোড়া অ্যান্টেনা থাকে এবং একজোড়া পুঞ্জাক্ষী থাকে। এই খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, অ্যান্টেনা থাকে এবং পুঞ্জাক্ষী থাকে। আর তাদের যে রেচনাঙ্গ সেটাকে বলা হয় মালপিজিয়ান, এটা জিয়ান হবে নালিকা, রেচনাঙ্গকে বলে মালপিজিয়ান নালিকা। এটাও একটা কিওয়ার্ডস এই আর্থ্রোপোডার জন্য। তাদের উদাহরণ হলো যে পেরিপ্লানেটা এব্রিকারা, এটা হলো তেলাপোকার বৈজ্ঞানিক নাম। তারপর আছে মস্কা ডোমেস্টিকা, এটা হলো গৃহবাসী, এটা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। যত কীট পতঙ্গ আছে সব বেশিরভাগই সবই আর্থ্রোপোডা পর্বের। আর আর্থ্রোপোডা সবচেয়ে কিন্তু বড় পর্ব। একানোডার্মাটা হলো দেহ কণ্টকময় ও পেরিসিলারি যুক্ত এবং অরীয় বা পঞ্চে অরীয় প্রতিসম প্রাণী, এটা প্রতিসম প্রাণী এবং অরীয়। এদের মধ্যে পানি সংবহনতন্ত্র রয়েছে, সকল সদস্যের সামুদ্রিক। তাহলে একানোডার্মাটার যে যত সদস্য আছে সবাই কি সামুদ্রিক এবং তাদের কণ্টক কাটা আছে। তাহলে উদাহরণ যদি আমরা দেখি, এস্ট্রোপেকটেন, হ্যাঁ, ইউরাইথ্যানাস বা স্টারফিশ, এটা স্টারফিশের সাইন্টিফিক নেম, একটু মনে রাখবা। তারপরে চলে আসি কর্ডাটা পর্বের প্রাণী। জীবনের যে কোনো দশায় স্থিতিস্থাপক নোটুকট থাকে তাদের। কর্ডাটা পর্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তাদের দেহে কি নোটুকট থাকে। নোটুকটের উপরে থাকে ফাঁপা নলাকার একটা স্নায়ুরজ্জ থাকে। আর জীবনের যে কোনো দশায় গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে, অর্থাৎ যে কোনো দশায় ফুলকারন্ধ্র থাকতে থাকে। যেমন টেনুলুসা ইলিশা, হ্যাঁ, ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, এবং মানুষের বৈজ্ঞানিক হোমো সেপিয়েন্স। এগুলো হলো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য এবং তাদের উদাহরণ। তো আমি এই যে পর্বগুলো যে আমি ইম্পর্টেন্ট এখানে দিয়েছি, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য এবং যে এইচএসসি ফাইনাল পরীক্ষার এমসিকিউ পরীক্ষার জন্য তোমরা বেশি বেশি উদাহরণগুলো পড়বে। এই যে সায়েন্টিফিক নেমগুলো হচ্ছে উদাহরণগুলো থেকে প্রশ্ন আসে। আর তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেগুলো দেখবা খুবই ইম্পর্টেন্ট, আমি বলেছি যে কিওয়ার্ডসের মতো, যে প্রত্যেকটা বৈশিষ্ট্যই প্রত্যেকটা পর্বের জন্য কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যান্য পর্বের থেকে আলাদা। তো এই আলাদা যে বৈশিষ্ট্যগুলো এগুলো বেশি বেশি মনে রাখতে হবে, তাহলে তোমরা এই চ্যাপ্টারের উপর আর কোনো প্রবলেম হবে না। এবার আসো কর্ডাটা পর্বের শ্রেণীবিভাগ। কর্ডাটা যে আমরা পর্ব দেখেছি এটাকে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে। একটা হলো ইউরোকর্ডাটা, আরেকটা হলো সেফালোকর্ডাটা, আরেকটা হলো ভার্টিব্রাটা। আবার ভার্টিব্রাটাকে দুটি সুপার ক্লাসে ভাগ করা হয়েছে, যথা সাইক্লোস্টোমাটা এবং নেথুস্টোমাটা। তোমরা এই দুইটা মনে রাখতে হবে, সুপার ক্লাস 1 এবং সুপার ক্লাস 2। এই নেথুস্টোমাটাকে 7টি ক্লাসে ভাগ করা হয়েছে, যথা কন্ড্রিকথিস, তারপর সেক্ট্রোপটেরিজি, সার্কোপটেরিজি, এমফিবিয়া, রেপটেলিয়া, এভিস এবং কি ম্যামালিয়া। তো আমাদের এই এখান থেকে কিছু কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে, যেমন ম্যামালিয়া, এভিস, রেপটেলিয়া, এমফিবিয়া, এগুলোর বৈশিষ্ট্য মনেই রাখতে হবে। এখান থেকে তো প্রশ্ন মাস্ট হয়। তো প্রথমে আমরা দেখি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য। কন্ড্রিকথিস শ্রেণীর যে বৈশিষ্ট্য, এগুলো যে প্রাণীটা আছে সেগুলো আইস প্লেকোয়েড জাতীয় সূক্ষ্ম কাটার মতো। তাদের যে আইস সেটা হলো প্লেকোয়েড জাতীয় এবং সূক্ষ্ম কাটার মতো অন্তকঙ্কাল তরুণাস্থিময়, অর্থাৎ এগুলোকে আমরা বলতে পারি তরুণ অবস্থায় বিশিষ্ট মাছ বা প্রাণী। তাদের ফুলকারন্ধ্র আছে 5 থেকে 7 জোড়া, এটাকে মনে রাখতে হবে। এবং তাদের যে পুচ্ছ পাখনা, লেজটা যেটা আছে এটা হলো হ্যাডারো সার্কেল, একটা বড় আর একটা ছোট। তোমরা জুলজি বইটার মধ্যে দেখবে যে হ্যাডারো সার্কেল লেজটা কেমন হয়। যেমন স্ট্রিংরে, হাঙর, এই মাছগুলো এটা হলো কন্ড্রিকথিস সবাই, অর্থাৎ এগুলো বেশিরভাগই সামুদ্রিক। স্ট্রিংরে এবং কি হাঙর, স্ট্রিংয়ের বৈজ্ঞানিক নাম বস্তু রাখবা এবং হাঙরের বৈজ্ঞানিক নাম মনে রাখবা। তারপর আসলে দেখো অ্যাক্টোনোপটেরিজি শ্রেণীর বৈশিষ্ট্য। অ্যাক্টোনোপটেরিজি আইস সাধারণত সাইক্লোয়েড হয়ে থাকে বা টিনোয়েড হয়ে থাকে। তাদের যে অন্তকঙ্কাল, এর অন্তকঙ্কাল হবে অন্তকঙ্কাল অস্থিময়।
তাহলে কন্ড্রিকথিস যেটা ছিল, এটা তাদের যে কঙ্কালটা ছিল সেটা হলো তরুণাস্থিময়, আর এটার অন্তকঙ্কাল হলো অস্থিময়, আর এটার ফুলকারন্ধ্র হলো 1 জোড়া, আর কন্ড্রিকথিসের ছিল 5 থেকে 7 জোড়া। এবং এই যে অ্যাক্টোরোপটেরিজি, তাদের যে একটা পুচ্ছ পাখনা, তাদের যে পেছনের যে লেজটা আছে এটা হোমোসার্কাল, অর্থাৎ লেজের অংশ দুটাই সমান, পেছনের যে লেজের অংশটা দুটি সমান থাকে। তোমরা একটু ছবি দেখতে পারো তোমাদের যে জুলজি বইটা আছে সেখানে। যেমন টেনোলুসা ইলিশা, এই যে বৈজ্ঞানিক নাম ইলিশ মাছের, এই ইলিশটা কি অ্যাক্টোরোপটেরিজি শ্রেণীর অর্থাৎ মাছ। তারপরে আমরা এমফিবিয়া। আমরা এমফিবিয়া জানতে কি বোঝানি? এমফিবিয়া তো জানি উভয়চর জানি। উভয়চরের প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন গ্রন্থিময় ত্বক, তাদের ত্বকটা গ্রন্থিময়। একটোথার্মিক, একটোথার্মিক বলতে কি বোঝায়? দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। হ্যাঁ, এটা হলো একটোথার্মিক। লার্ভা অবস্থায় জলচর। তোমরা জানো যে ব্যাঙ একটা উভয়চর প্রাণী, তারা যখন লার্ভা থাকে, লার্ভা অবস্থায় কি প্রাণীর মধ্যে থাকে। অগ্রপদে 5টি, পশ্চাৎপদে 5টি নখরযুক্ত আঙুল থাকে, অর্থাৎ 5টা আঙুল থাকে। অগ্রপদে সামনের পা এবং পিছনের পাতে 5টা করে নখরযুক্ত আঙুল থাকে। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদেরকে মনে রাখতে হবে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। যে উভয়চর প্রাণীর যে হৃৎপিণ্ড সেটা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, 2টা অলিন থাকে এবং একটা কি নিলয় থাকে। তাহলে উদাহরণ যেমন তোমরা স্যালামান্ডার, হ্যাঁ, তারপরে ব্যাং, আসমতি ব্যাং, ফেজার ভ্যারিয়া আসমতি, স্যালামান্ডার, এটা হলো স্যালামান্ডার বৈজ্ঞানিক নাম। তারপর আমরা চলে আসবো এভিস বা পাখি, যে প্রজাতিগুলো আছে পাখি জাতের বৈশিষ্ট্য। তোমরা জানো যে দেহ পালকে আবৃত থাকে, অগ্রপদ 2টি ডানায় রূপান্তরিত, তাদের সামনে যে পা এটা ডানাতে রূপান্তরিত হয়েছে। অস্থিগুলো বায়ু গহ্বরপূর্ণ হালকা। পাখির যে অস্থি আছে এগুলো, এই অস্থির যে গহ্বরটা আছে, অস্থির বায়ু গহ্বরপূর্ণ থাকে এবং হালকা হয়, এর জন্যই কিন্তু তারা উঠতে পারে। হ্যাঁ, তারপর আছে ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি আছে। এই বায়ুথলি থাকার কারণে সে কি, তার জন্য উড়াটা সহজ হয়ে যায়। তারপর হচ্ছে যেমন উদাহরণটা আমরা যদি দেখতে যাই, যেমন ডুয়েল পাখির বৈজ্ঞানিক নাম। এই যে প্রশ্নটা কিন্তু বিভিন্ন মেডিকেল পরীক্ষাতে আসছিল, যেমন আর্মি মেডিকেল যে কলেজ আছে ভর্তি পরীক্ষার প্রশ্ন, সেখানে কিন্তু আসছিল। আমি দেখেছি যে কপসাইকাস সাউলারিস, এটা হলো ডুয়েল পাখির বা জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম, মনে রাখতে হবে। আর ম্যামালিয়া শ্রেণীর বৈশিষ্ট্যটা কি? দেহত্বক বিভিন্ন গ্রন্থিযুক্ত এবং লোমে আবৃত। যারা ম্যামাল আছে, স্তন্যপায়ী প্রাণী। পরিণত স্ত্রী প্রাণীর স্তন গ্রন্থি আছে, এটা তার একটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এবং একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপরে বহিকর্ণ পিনাযুক্ত, তাদের যে কান আছে সেই বহিকর্ণ সেটা পিনাযুক্ত। আর আমরা জানি যে স্তন্যপায়ী প্রাণীর যে হৃৎপিণ্ড সেটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে, তাহলে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উদাহরণ দিয়ে দিবে প্যান্থারা টাইগ্রিস বা বাঘ, যেমন আরও আছে হোমোসেপিয়েন্স মানুষ। এবার আসি করডাটা পর্বের 3টি প্রধান বৈশিষ্ট্য কি কি আছে। করডাটা পর্বের 3টি প্রধান বৈশিষ্ট্য, একটা হলো নোটোকর থাকবে, আর পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, এবং আরেকটা হলো গলবিলীয় ফুলকা। এটি হলো করডাটা পর্বের 3টি প্রধান বৈশিষ্ট্য। এবার আসি মেরুদণ্ডী প্রাণী কাকে বলে। যে ভার্টিব্রাটা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় নোটোকর থাকে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় কশেরুকা নির্মিত মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ ভ্রূণ অবস্থায় ওদের নোটোকর থাকে, কিন্তু যখন এরা পূর্ণাঙ্গ অবস্থায় আসে তখন কশেরুকা নির্মিত মেরুদণ্ড, তার মেরুদণ্ডটা কশেরুকা নির্মিত দিয়ে তৈরি হয়, সেজন্য এদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। আর আরেকটা কথা জানতে হবে, যারা আমাদের মনে রাখতে হবে, সকল মেরুদণ্ডী প্রাণী কিন্তু কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কি নয়, মেরুদণ্ডী নয়। আমি আবারও বলি, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, এটা মনে রাখতে হবে কথাটা। এবার ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, কর্ডাটা এবং নন কর্ডাটা পর্বের মধ্যে পার্থক্য। আমরা জানি কর্ডাটা পর্বের নোটোকর্ড আছে, জীবনের কোনো অবস্থায় কি কর্ডাটা পর্বের নোটোকর্ড থাকে, আর নন কর্ডাতে কি নোটোকর্ড থাকে না। জীবনের যে কোনো দশায় বা আজীবন গলবিলীয় দুপাশে তাদের ফুলকারন্ধ্র থাকে, যে কোনো দশায় থাকতে পারে অথবা আজীবনও থাকতে পারে। আর নন কাটার ক্ষেত্রে ফুলকার থাকলেও জীবনের কোনো অবস্থাকে ফুলকারন্ধ্র থাকে না। আর কর্ডাটা পর্বের যে লেজ, জীবনের শুরুতে বা আজীবন লেজ থাকে, আর নন কাটা পর্ব প্রকৃত লেজ থাকে না। তারপর হচ্ছে কর্ডাটা পর্বের যে লোহিত কণিকার অভ্যন্তরে শব্দটা হবে, অভ্যন্তরে হিমোগ্লোবিন থাকে, আর নন কাটা পর্বে কি হিমোগ্লোবিন থাকে না, থাকলে রক্তরসের দ্রবীভূত থাকে। অর্থাৎ কর্ডাটা পর্বের যে রক্তকণিকা সেটা লোহিত কণিকার অভ্যন্তরে হিমোগ্লোবিন থাকে, আর নন কাটা পর্বে কি হিমোগ্লোবিন থাকে না, বা থাকলে রক্তরসে দ্রবীভূত থাকে। তো এই ছিল যে বাকি যে অংশটা ছিল প্রথম অধ্যায়ের, জুলজির প্রথম অধ্যায়ের। আমার কাছে যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমাদের মেডিকেল এবং
ভার্সিটি এবং এইচএসসি ফাইনাল এমসিকিউ পরীক্ষার জন্য যে তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট, আমি সেই তথ্যগুলো নিয়েই এই ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওটা ছিল প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্টটা দেখেছো তারা দ্বিতীয় পার্টটা আশা করি দেখবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকেও যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাও তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।